নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যানিং ফর এ জাজ অর ম্যাজিস্ট্রেট অ্যান্ড অ্যান অ্যাডভোকেট। তো প্রথমে আমরা ম্যাজিস্ট্রেট বা জাজদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আলোচনা করব। দেখুন, একজন জাজের ইনভেস্টমেন্ট প্ল্যানিং বিশেষ করে হাই ইনকাম এবং লো রিস্ক ক্যাটাগরিতে ফল করে। এর ফলে ক্যাপিটাল প্রোটেকশন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন জাজ বা ম্যাজিস্ট্রেটের ফাইন্যান্স প্ল্যানিংয়ের প্রথমেই আমাকে এমার্জেন্সি ফান্ডের প্রভিশন রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড কি? আপনার রেগুলার যে হাউস হোল্ড এক্সপেন্সেস, এই টাকাটাকে আলাদা সরিয়ে রাখা। নর্মালি একজন জাজ বা ম্যাজিস্ট্রেটের 3 থেকে 4 মাসের হাউস হোল্ড এক্সপেন্সেসকে আলাদাভাবে সরিয়ে রাখাটাই এমার্জেন্সি ফান্ডের মধ্যে পড়ে। ধরুন, আপনার প্রতি মাসে খরচ হয় 1 লাখ টাকা, তাহলে 4 মাসে আপনার খরচ হচ্ছে 4 লাখ টাকা। এই 4 লাখ টাকাটাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে আপনাকে সরিয়ে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় রাখবেন? আমার স্ট্র্যাটেজি, এই 4 লাখের 50% আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখুন, আর বাকি 50% আপনি লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন। মাথায় রাখতে হবে, যেহেতু আপনার সরকারি চাকরি এবং এটি স্থায়ী, তাই আপনার রেগুলার মান্থলি ইনকাম আছে। তাই কখনোই খুব বেশি টাকা সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখবেন না। অর্থাৎ এমার্জেন্সি ফান্ড আপনি 3 মাসের এক্সপেন্ডিচারকে ক্যালকুলেট করেই রাখবেন। এবার আসুন পরের প্ল্যানিংয়ে যাই, ইন্স্যুরেন্স প্ল্যানিং। এই ইন্স্যুরেন্স প্ল্যানিংয়ের মধ্যে 3টে প্ল্যানিং আপনাকে করতে হবে। প্রথমে বলি টার্ম পলিসি। যেহেতু আপনার পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে, তাই ইনকাম রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা কম। সাধারণত অ্যানুয়াল ইনকামের 10 টাইমস এর টার্ম পলিসি আপনাকে রাখতে হবে। তো ধরুন আপনার অ্যানুয়াল ইনকাম 30 লাখ রুপিস, তাহলে 10 টাইমস অর্থাৎ 3 crore একটা টার্ম প্ল্যান আপনাকে নিতে হবে। এবারে ইন্স্যুরেন্স প্ল্যানিংয়ের মধ্যে সেকেন্ড প্ল্যানিং হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কভার। দেখুন, আপনার গভর্নমেন্ট মেডিকেল কভার থাকলেও আপনাকে আরও দুটো অ্যাডেড অ্যাডভান্টেজ বা অ্যাডেড পলিসি নিতে হবে। যে পলিসিতে সুপার টপ আপ পলিসি থাকবে 20 থেকে 25 লাখ টাকা, এবং সেখানে ফ্যামিলি ফ্লোটার পলিসি নেবেন। আর থার্ড যে ইন্স্যুরেন্সটা আপনাকে করাতে হবে সেটা হচ্ছে পিএ কভার, অর্থাৎ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার। দেখুন, জুডিশিয়াল প্রফেশন সেন্সিটিভ, পাবলিক এক্সপোজার বেশি, তাই 1 থেকে 2 কোটি টাকার পিএ কভার রাখা উচিত। এবার আসি থার্ড প্ল্যানিংয়ে, এটা হচ্ছে ট্যাক্স সেভিং স্ট্র্যাটেজি। এখন ইনকাম ট্যাক্সের নিউ রেজিম আর ওল্ড রেজিম দুটো রেজিম রয়েছে। আপনাকে ক্যালকুলেট করে দেখতে হবে কোন রেজিম আপনার জন্য বেশি সুটেবল। ধরে নিচ্ছি আপনার নিউ রেজিম সুটেবল, তাহলে আপনাকে 80C এর ট্যাক্স বেনিফিটের জন্য পিপিএফ বা ইএলএসএস ইনভেস্ট করার এখন আর প্রয়োজনীয়তা নেই। তার জায়গায় আপনি 80CCD1B অর্থাৎ 50,000 টাকার এনপিএস এর ডিডাকশন অবশ্যই ক্লেম করবেন। এছাড়া আপনি ট্যাক্স এফিশিয়েন্ট ডেপ্ট ফান্ড, যেখানে আপনি ইন্ডেক্সেশন বেনিফিট পাবেন, সেই সমস্ত জায়গাতে ইনভেস্ট করবেন। যদি বোনাস স্ট্র্যাটেজির কথা বলি, তাহলে বলবো রিটায়ারমেন্ট প্ল্যানিং থাকলে এনপিএসে অ্যাগ্রেসিভ অপশন নেওয়া যায়। এবার আসুন, এবার আপনার ইনভেস্টমেন্টের মূল পার্টে প্রবেশ করি, এটা হচ্ছে লং টার্ম গ্রোথ প্রোফাইল। দেখুন, একজন জাজ বা ম্যাজিস্ট্রেটের ক্যাপিটাল প্রিজার্ভেশন প্লাস ইনফ্লেশন বিটিং গ্রোথ, এই দুটোই কিন্তু খুব জরুরি। অর্থাৎ একদিকে ক্যাপিটালকে প্রিজার্ভ করতে হবে, অন্যদিকে ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন আপনাকে আর্ন করতে হবে। তো এই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন? এর জন্য আমার প্ল্যান হচ্ছে 30% আপনি এক্সপোজার রাখুন লার্জ ক্যাপ ফান্ডে, 20% ফ্লেক্সি ক্যাপে, 15% ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে, 15% ডেপ্ট ফান্ডে, 10% গোল্ড ডিটিএফ, আর 5% থাকবে ইন্টারন্যাশনাল ফান্ডে। আপনার এক্সপেক্টেড রিটার্ন আসবে 10 to 12% সিএজিআর রেটে। এটা ভোলাটিলিটি কম থাকবে। আর এই যে প্ল্যান আমি আপনাকে দিলাম, এটাকে আমরা বলি স্লিপ পিসফুল স্ট্র্যাটেজি। এবার আসুন, এবার আমরা ফিফথ এবং সর্বশেষ ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ে আসি, এটা হচ্ছে রিয়েল এস্টেট স্ট্র্যাটেজি। দেখুন, একজন জাজের সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী তার বাড়ি থাকবে এবং অবশ্যই সেটা প্রাইমারি রেসিডেন্ট হবে। সেকেন্ড প্রপার্টি কেনার সময় আপনাকে দুটো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে, আপনি যদি রেসিডেন্স পারপাসের জন্য কেনেন তাহলে প্রাইম লোকেশনে কিনবেন। আবার অনেক সময় অনেকে এই কারণেও কমার্শিয়াল প্রপার্টি কেনে যে আফটার রিটায়ারমেন্ট তিনি প্র্যাকটিস করবেন, সুতরাং সেটাও প্রিমিয়াম লোকেশনে বা কোর্টের কাছাকাছি হলেই ভালো হয়।
একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যদি সেকেন্ড হাউস প্রপার্টি থাকে বা সেকেন্ড কোনো কমার্শিয়াল প্রপার্টি থাকে, সেখান থেকে আপনার রেন্টাল ইনকাম হতে পারে। সুতরাং এখান থেকে প্যাসিভ ইনকাম হওয়ারও একটা ভালো উৎস রয়েছে। এটাও আপনাকে মাথায় রেখে আপনার রিয়েল এস্টেট স্ট্র্যাটেজিকে ফর্মুলেট করতে হবে। এবার আসি একজন অ্যাডভোকেটের ফাইন্যান্স প্ল্যানিং সম্পর্কে। দেখুন, ওনাদের লাইফে দুটো ফেজ থাকে, একটা হচ্ছে জুনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ এবং পরবর্তী ক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ। তো জুনিয়র অ্যাডভোকেট হিসেবে যখন ওনারা কাজ করেন, ইনকাম কম থাকে, আনস্টেবল থাকে, এবং পরে যখন সিনিয়র লেভেলে তারা উত্তীর্ণ হন তখন এক্সপোটেনশিয়াল গ্রোথ হয়। তাই এখানে রিস্ক টেকিং প্লাস লিকুইডিটি এই দুটোই থাকা খুব জরুরি। তো আসুন এখন আমরা একজন অ্যাডভোকেট বা লয়ারের ইনভেস্টমেন্ট প্ল্যানিং ডিসকাস করি। তো প্রথমেই বলবো এমার্জেন্সি ফান্ড। দেখুন, একজন অ্যাডভোকেট বা লয়ারের যেহেতু কোনো ফিক্সড ইনকাম নেই, প্রফেশনাল ইনকাম রয়েছে, তাই 12 মাসের খরচ অর্থাৎ 12 মাসের যে হাউস হোল্ড এক্সপেন্সেস সেটাই তাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখতে হবে। তো তার যদি পার মান্থ এক্সপেন্ডিচার 1 লাখ রুপিস হয়, তাহলে 12 লাখ টাকা তাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে সরিয়ে রাখতে হবে। এই টাকাটা উনি কোথায় রাখবেন? এই টাকার 50% উনি রাখবেন সেভিংস অ্যাকাউন্টে, আর বাকি 50% রাখবেন লিকুইড ফান্ডে। এবার আসি ইন্স্যুরেন্স প্ল্যানিংয়ে। এখানেও আমি 3টে প্ল্যানিং বলবো। প্রথমে বলবো টার্ম, তারপরে বলবো হেলথ, এবং সবশেষে বলবো প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স। দেখুন, টার্ম ইন্স্যুরেন্সের কথা বলি। একইভাবে আপনার যে অ্যানুয়াল ইনকাম রয়েছে তার অ্যাটলিস্ট 15 টাইমস আপনাকে টার্ম প্ল্যান নিতে হবে। অর্থাৎ আপনার ইনকাম যদি অ্যানুয়ালি 20 lakhs হয়, তাহলে 3 কোটি টাকা কভারের একটা টার্ম পলিসি নেবেন। এবার আসি হেলথ ইন্স্যুরেন্সের। দেখুন, যেহেতু আপনার কোনো গভর্নমেন্ট ইন্স্যুরেন্স পলিসি নেই বা গ্রুপ পলিসি নেই, তাই আপনাকে পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। মোটামুটি 20 থেকে 25 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স কভারেজ নেওয়াটাই বেটার। বিশেষ করে ক্রিটিক্যাল ইলনেস রাইডার অ্যাড করা থাকলে ভালো হয়। এছাড়াও থার্ড যে ইন্স্যুরেন্সটা নিতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স। যেহেতু ল প্র্যাকটিসে লস্যুট রিস্ক থাকে, তাই এই ইন্স্যুরেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ট্যাক্স সেভিং স্ট্র্যাটেজিতে। আপনার ইনকাম এর উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি নিউ রেজিমে যাবেন না ওল্ড রেজিম অপ্ট করবেন। যদি আপনি ওল্ড রেজিম অপ্ট করেন তাহলে 80C এর জন্য ইএলএসএস এ অবশ্যই ইনভেস্ট করবেন। এছাড়াও এনপিএস ইনভেস্ট করলে ডিসিপ্লিন আসবে। তার সঙ্গে সঙ্গে বিজনেস এক্সপেন্ডিচারে ডিডাকশন ক্লেম করবেন, এবং আপনি ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য হোপ স্ট্রাকচারও ক্রিয়েট করতে পারেন। এবার আসি লং টার্ম গ্রোথ প্রোফাইল সম্পর্কে। দেখুন, সাজেস্টেড অ্যালোকেশন হচ্ছে এরকম: 40% হচ্ছে আপনাকে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতে হবে, 20% মিড ক্যাপে, 15% স্মল ক্যাপ, 10% ইন্টারন্যাশনাল ডেট ফান্ড, 10% আপনাকে নর্মাল ডেপ্ট ফান্ডে দিতে হবে, এবং 5% আপনি গোল্ড বা গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করবেন। এতে আপনার এক্সপেক্টেড রিটার্ন হবে 12 to 14% সিএজিআর রেটে। এতে ভোলাটিলিটি থাকবে, কিন্তু লং টার্ম রিওয়ার্ড বেশি পাবেন। এবার বলি রিয়েল এস্টেট স্ট্র্যাটেজি। দেখুন, অ্যাডভোকেটদের জন্য রিয়েল এস্টেট ইজ এ ট্যাকটিক্যাল অ্যাসেট। কেন? কোর্টের কাছে অফিস প্রপার্টি থাকাটা কিন্তু ওনাদের প্রাইমারি টার্গেট, সেটা অবশ্যই করতে হবে। রেসিডেন্সিয়াল প্রপার্টি অবশ্যই একটি থাকবে, এবং চাইলে আরেকটি প্রপার্টিও আপনি নিতে পারেন। লোন নিয়ে প্রপার্টি কিনলে ইএমআই এর ওপর ট্যাক্স বেনিফিট পাবেন। যদি আপনার সেকেন্ড প্রপার্টি থাকে, সেটা রেসিডেন্সিয়াল হোক বা কমার্শিয়াল হোক, তাহলে একইভাবে আগের মতো এখান থেকে একটা প্যাসিভ রেন্টাল ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। তাহলে একদিকে রেন্টাল ইনকাম, অন্যদিকে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, দুটোই আপনি পাবেন। তো বন্ধুরা, আই হোপ আজকে এই ভিডিও থেকে একজন অ্যাডভোকেট বা একজন জাজ বা ম্যাজিস্ট্রেটের ফাইন্যান্স প্ল্যানিং আমি ডিটেলে ডিসকাস করতে পেরেছি। যদি আপনাদের এ বিষয়ে কোনো কোশ্চেন থাকে, আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেল করতে পারেন, অথবা কল করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতেই দেওয়া থাকবে। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।